তো প্রথমেই আমরা বলছি যে হোয়াট ইজ রিলেটিভিটি, ঠিক আছে। এখন এখানে রিলেটিভিটির আসলে একটা ব্যাকগ্রাউন্ড আছে, ছোট একটা ব্যাকগ্রাউন্ড আছে, ডাইরেক্ট ডেফিনিশন কিন্তু নাই, ঠিক আছে। তো আমরা ওই ব্যাকগ্রাউন্ডটাকে এক্সপ্লেইন করবো একটু, সেটাই হচ্ছে আমাদের ডেফিনিশন। তো তোমাদের একটু বুঝতে হবে। তো আমরা বলছি যে অ্যাকর্ডিং টু ক্লাসিক্যাল ফিজিক্স, টাইম অ্যান্ড ম্যাস আর কনস্ট্যান্ট, সরি, স্পেস টাইম ম্যাস আর কনস্ট্যান্ট, তিনটা জিনিস, স্থান, কাল এবং ভর, এই তিনটা জিনিস হচ্ছে কনস্ট্যান্ট, তিনটা জিনিস চেঞ্জ হচ্ছে না কখনোই। বলছে আইনস্টাইন কি করছে, এই কনসেপ্টটাকে রিজেক্ট করছে। আইনস্টাইন রিজেক্টিং দি classical concept of these quantities and said that these are not absolute, rather relative. সে বলছে যে এটা অ্যাবসলিউট নয়, বরং কি রিলেটিভ। রিলেটিভ মিন্স হচ্ছে আপেক্ষিক, বাংলাতে বললে তুলনামূলক। এখন এই জিনিসটাকে একটু ইলাবোরেটলি ব্যাখ্যা করতে হবে আমাদের, যে আসলে কনস্ট্যান্ট না রিলেটিভ, এই কথাটা দিয়ে আমরা আসলে কিছু বুঝতেছি কিনা। তো তোমরা আসলে মানে কিছু আমি বলার আগেই তোমরা কি নিজেরা কিছু বুঝো কিনা, যে আসলে রিলেটিভ বলতে কি বোঝায়, কনস্ট্যান্ট না রিলেটিভ, সো এটা কি বোঝাচ্ছে, কিছু বুঝো এ ব্যাপারে? এখন কথা বলো, যার বলার দরকার আছে বা যে বলতে পারবা। স্যার কনস্ট্যান্ট না বলতে বোঝাচ্ছে স্যার, কনস্ট্যান্ট বলে আমরা বুঝি জিনিসটা স্যার যে কোনো অবস্থাতেই এটা ফিক্সড, কোনো পরিবর্তন নাই স্যার। আর যখন স্যার আমরা বলছি রিলেটিভ, তখন স্যার ব্যাপারটা এরকম হচ্ছে যে এটা পরিস্থিতি সাপেক্ষে, অর্থাৎ দেখা যাচ্ছে স্যার একটা পরিস্থিতি সাপেক্ষে হয়তো এই ব্যাপারটা কনস্ট্যান্ট, বাট আরেকটা পরিস্থিতির ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে, ব্যাপারটা স্যার এরকম। ঠিক আছে, ভালো বলছো। ক্যান ইউ এক্সপ্লেন উইথ অ্যান এক্সাম্পল? যেমন স্যার আমরা যদি স্যার গতির ক্ষেত্রে চিন্তা করি, তাহলে স্যার আমরা দেখতে পাচ্ছি স্যার যখন ট্রেন যাচ্ছে স্যার, ট্রেনের পাশে যে যায় দাঁড়িয়ে থাকে স্যার, সে দেখতে স্যার খুব স্পিড হেঁটে যাচ্ছে, এবং ট্রেনের ভিতরে যত মানুষ আছে সবাই খুব স্পিডে যাচ্ছে। বাট স্যার যারা ট্রেনের ভিতর থাকতেছে তার থেকে মনে হচ্ছে স্যার মানে সবকিছু স্থির আছে ট্রেনের ভিতরে। না, তা কেন মনে হয়? যে অর্থাৎ ট্রেনে স্যার থাকে ওটা সে আছে কি স্যার, মনে করে আচ্ছা যে স্যার, স্থির আছে? আচ্ছা স্যার, আচ্ছা একটা জিনিস হচ্ছে স্যার, যে কেউ ট্রেনের ছাদে উঠে একটা বল উপর দিয়ে ছুঁড়ে মারে, তাহলে স্যার সেই ট্রেনটা যে স্পিড আছে স্যার তার থেকে মনে হয় স্যার বলটা স্যার নর্মাল ভাবে আকাশ থেকে পড়তেছে। বাট স্যার যে বাইরে থাকবে সে কিন্তু জিনিসটাকে অনেক গতি না, অনুসরণ করবে এগুলো স্যার। সব ক্লাসিক্যাল ফিজিক্স, তুমি যেসব কথা বলছো, ঠিক আছে, এটা মডার্ন ফিজিক্স নয়। স্যার মানে মডার্ন আমরা ফিজিক্স, আচ্ছা আমরা যেগুলো রিলেটিভিটির যে কনসেপ্ট, এটা পুরো মডার্ন ফিজিক্স এর কনসেপ্ট। তো তুমি যেগুলো বলতেছো এটা হচ্ছে যে ইন্টারে বা এসএসসি তে একটা কোশ্চেন ছিল যে সকল গতি আপেক্ষিক, কোনো গতি পরম নয়, এই ধরনের কথার এক্সাম্পল আর কি এগুলা। তো জি স্যার, এগুলা জি স্যার। আসলে সো এগুলা এখানে আসলে অ্যাপ্লিকেবল নয়। এখন আসো তাহলে আমরা এখানে একটা জিনিসগুলো তাহলে ব্যাখ্যা করি। তাহলে আমরা বলতেছি যে তোমার স্থান, কাল এবং ভর, এই তিনটা জিনিস হচ্ছে মানে ক্লাসিক্যাল ফিজিক্স বলে এগুলা হচ্ছে নির্দিষ্ট। কারণ প্রথমে আসলে স্থানের কথা, স্থান মিন্স কোন একটা পার্টিকুলার জিনিস, প্লেস অথবা কোনো কিছুর যে শেপ, আয়তন, এরিয়া, এগুলার বা লেন্থ, এগুলার রিলেটেড যে ব্যাপার, সেটা এখানে স্থান হিসাবে কনসিডার করা হচ্ছে। তাহলে এখানে ফর এক্সাম্পল আমরা এরকম বলতে পারি যে, ফর এক্সাম্পল আমরা ধরলাম যে একটা এরোপ্লেনের লেন্থ হচ্ছে সাপোজ 100 মিটার, ঠিক আছে। এখন এটা যখন আকাশে উড়ে তখনও কিন্তু এটার লেন্থ 100 মিটারই থাকে, এমন না যে লেন্থ ছোট হয়ে যায়। কিন্তু আমরা দেখি ছোট, যারা নিচে থেকে দেখি, যখন ভ্যালোসিটিতে যায় তখন এটাকে আমরা দেখি
মানে হয়তো এটাকে আমরা 1 ইঞ্চি 1 ফুট দেখি অথবা 2 ফুট দেখি, এরকম দেখি। সো যেটা তার অরিজিনাল আকৃতির চাইতে অনেক ছোট। তাহলে এইখানে একটা জিনিস আছে, সেই জিনিসটা হচ্ছে ভেলোসিটি, অর্থাৎ এটা অনেক বেশি বেগে চলতেছে সেই মুহূর্তে। তো যদিও এটা ছোট হয়নি, কিন্তু আপেক্ষিকভাবে মানে তুলনামূলকভাবে ফ্রেম অফ রেফারেন্স এর সাপেক্ষে, অর্থাৎ অবস্থানের সাপেক্ষে মনে হচ্ছে যেন এটা একটু ছোট হয়ে গেছে। আবার আমরা যদি মনে করি যে টাইমের কথা বলি, ঠিক আছে, টাইম। সো দিস ইজ দ্য মোস্ট কমপ্লেক্স ইস্যু ইন রিলেটিভিটি, যে সময়ের আপেক্ষিকতা আবার কিভাবে হয়। মানে মনে করো যে ক্লাসিক্যাল ফিজিক্সে আমরা কি বলতেছি, যে মনে করো এখানে যদি একটা কাজ করতে 2 মিনিট সময় লাগে, তাহলে সেটা মহাবিশ্বের যে কোনো জায়গায় 2 মিনিট সময় লাগার কথা। সময় আবার কেমনে চেঞ্জ হয়। কিন্তু মডার্ন ফিজিক্স বা রিলেটিভিটি বলতেছে যে না, যদি এইটার ভেলোসিটি অনেক বেশি হয় আগের তুলনায়, তাহলে সময় চেঞ্জ হতে পারে, সময় বৃদ্ধি পায়, অর্থাৎ সময়ের ইফেক্টটা বৃদ্ধি পেতে পারে। এবং এটাকেই বলা হচ্ছে তোমার টাইম ডাইলেশন বা রিলেটিভিটি অফ টাইম। এখন এটা আমি যদি একটা এক্সাম্পল দিই, আমার খুব পছন্দের 2টা এক্সাম্পল আছে। তার মধ্যে একটা আমরা এরকম বলে থাকি যে মনে করো এখন একজন হাজির একটা বড় হজ করতে সময় লাগে 1 মাস। হয়তো মনে করো আমরা ধরে নিলাম যে হজের কার্যক্রম হচ্ছে 30 দিনের। সে বাংলাদেশ থেকে সৌদি আরবে যাচ্ছে 3.5-4 ঘন্টায়, আসছে 3.5-4 ঘন্টায়, বা যাই হোক একদিনের মধ্যে আসছে, একদিনের মধ্যে যাচ্ছে। তাহলে টোটাল এই যে দেখা গেলো যে 30-32 দিন তার টাইম লাগবে। অন দ্য আদার হ্যান্ড যদি আমরা ধরে নিই যে এই লোকটার হয়তো দাদা অথবা তার দাদার বাবা, যিনি আর কি, হ্যাঁ, উনি মনে করো যে সাপোজ 200 বছর আগে 1800 সামথিং সালে হজ করতে গেছিলেন। তো তখন তো যোগাযোগ ব্যবস্থা এত ভালো ছিল না, এরোপ্লেন ছিল না। তখনও অনেকে হজ করতে যেতেন পায়ে হেঁটে, কিছু রাস্তা জাহাজে করে, কিছু রাস্তা নৌকায় করে, কিছু রাস্তা উটের পিঠে করে, এইভাবে অনেক কষ্ট করে 6 মাস ব্যাপী যাত্রা ছিল তাদের। মানে পুরা হজ করতে টাইম লাগতো 1 বছর। আমি আমার মানে বাবাদের মুখে শুনছি যে আমাদের এলাকায় কোন এক সম্ভ্রান্ত লোক হজ করতে গেছিল, অনেক আগের কথা। তো ওনারাও শুনছে, ওনারা দেখে নাই। হ্যাঁ, তো সেটাতেও তোমার এরকম সময় লাগছিল 1 বছর। মানে ওনার 1 বছর কোনো খোঁজ ছিল না আরকি। এখন লেট আস কনসিডার যে এই 2 জন ব্যক্তি, মানে বর্তমানকালে যিনি হজ করতে গেছেন এবং অতীতকালে যে ব্যক্তি হজ করতে গেছেন, তাদের মধ্যে কোথাও সাক্ষাৎ হলো। ইমাজিন আরকি, হ্যাঁ, এটা তো প্র্যাকটিক্যালি পসিবল না, তো ইমাজিন করো। তাহলে এইখানে কিন্তু 2 জনের কাছে এক্সপেরিয়েন্সটা 2 রকম। একজন যদি এরকম বলে যে আমি সৌদি আরব গেছি 1 দিনের মধ্যে চলে এসেছি এই সেই, তো আরেকজন তো বিশ্বাসই করবে না সেটা। তাহলে এইখানে কিন্তু সবকিছু চেঞ্জ হয়, মানে সেম আছে আগের মতো। ঠিক আছে? দ্যাট ইজ, আমি বলতে চাচ্ছি যে তোমার ডিসটেন্স আগের মতোই আছে। হ্যাঁ, ব্যক্তি আগের মতোই, মনে করো যে সবকিছু কার্যক্রম আগের মতোই। কিন্তু চেঞ্জ হয়েছে কি? চেঞ্জ হয়েছে ভেলোসিটি। তাহলে দেখা গেল যে এটা প্র্যাকটিক্যালি বোঝায় যে যদি ভেলোসিটি ইনক্রিজ করা যায়, ঠিক আছে? তাইলে অনেক কম সময়ে অনেক বেশি সময়ের কাজ করা সম্ভব। তার মানে কি হচ্ছে, যে ভেলোসিটি যদি বৃদ্ধি পায় তাহলে সেটা টাইমকে কি করে, এক্সটেন্ড করে, টাইমকে বৃদ্ধি করে, বা টাইমের রেজাল্টটাকে বৃদ্ধি করে আর কি। মানে মূল কথা এখানে সময় 3.5 ঘন্টা 3.5 ঘন্টায় থাকতেছে, কিন্তু 3.5 ঘন্টায় 11 মাসের কাজ হয়ে যাচ্ছে। সো টাইম ইজ এক্সটেন্ডেড হিয়ার। ঠিক আছে?
তো এই জিনিসটাকে তখন যদি আমরা কনসিডার করি, কনসিডারেশন আনি, এটা যদিও আমরা কিন্তু মডার্ন ফিজিক্সে কিন্তু আমরা এরোপ্লেন কেউ গণি না, ঠিক আছে? মডার্ন ফিজিক্সে আমরা সেই সমস্ত জিনিসকে গণি যেগুলা হচ্ছে আলোর বেগের কম্পারেটিভলি কাছাকাছি চলাফেরা করে। হ্যাঁ, তো আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার/সেকেন্ড। এইটার কাছাকাছি ভেলোসিটিতে যদি কেউ যায়, হাফ হতে পারে বা যাই হোক কাছাকাছি, মানে সেটা সাথে কম্পারেটিভ, হ্যাঁ, তাহলে কি হবে তোমার, এটাকে আমরা কনসিডারেশনে নিই। এরোপ্লেনের ভেলোসিটি আর কতই বা, আমরা 1,86,000 মাইল/সেকেন্ড এরকম বলে থাকি আলোর বেগ, সেই জায়গায় এরোপ্লেন আমরা ধরে নিচ্ছি ম্যাক্সিমাম হলে 700 কিলোমিটার/আওয়ার যায়, বা আরো একটু বেশি ধরলাম জেট বিমান। সেটা মিটার/সেকেন্ডে আনলে কত হবে, ক্যালকুলেশন করে দেখো, দেখা যাবে যে 60-70 মিটার/সেকেন্ড বা এরকম কিছু একটা হচ্ছে। সো আলটিমেটলি ভেরি ফাইন, মানে কম, অনেক কম। হ্যাঁ, কি মাইলে নিয়ে গেলে তো আরো কম হয়ে যাবে, দেখা গেলো 50 মাইল, কথার কথা, ফর এক্সাম্পল 50 মাইল হচ্ছে 1,86,000। সো অনেক ডিফারেন্স আর কি, ঠিক আছে? তো অ্যাকর্ডিং টু রিলেটিভিটি, যে যদি কোনো বস্তু এই বেগে, এই কাছাকাছি বা এই ধরনের বেগে যেতে পারে, তাহলে সেক্ষেত্রে টাইম অনেক বেশি ডাইলেটেড হয়ে যায়। এবং এরকম যে তোমার, যে যদি প্র্যাকটিক্যালি আলোর বেগের সমান বেগে কেউ যেতে পারে, তাহলে দেখা যায় যে টাইমের যে এক্সপিরিয়েন্সটা সেটা ইনফাইনাইট হয়ে যায়। এখন এই জিনিসগুলো হচ্ছে অনেকটাই কনসেপচুয়াল, কারণ এখনো তো আসলে এরকম প্র্যাকটিক্যালি কোনো কিছু সম্ভব হয়নি। তবে প্র্যাকটিক্যালি অনেক কিছু করা না গেলেও একটা কনসেপ্ট কিন্তু অনেক কিছু আবিষ্কারের পিছনে অনেক বেশি অবদান রাখে। ফর এক্সাম্পল, আমরা বলতেছি যে আলোর বেগে তো যেতেই পারেনি মানুষ, কিন্তু এই যে বর্তমান কমিউনিকেশন সিস্টেম, টেলিকমিউনিকেশন বা ইন্টারনেট, স্যাটেলাইট কমিউনিকেশন, এগুলো কিসের জন্য হচ্ছে? এগুলো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে। এবং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তো বেসিক্যালি এটার স্পিড অনেকটাই লাইটের কাছাকাছি, আর ইলেকট্রনের বেগ আর কি। তো এই কনসেপ্ট গুলো কিন্তু এই তোমার টাইম ডাইলেশন বা টাইমের রিলেটিভিটি কনসেপ্ট আসার পরে মানুষের মাথায় ঢুকছে, কারণ সবকিছু তার র্যান্ডমলি আসে না হঠাৎ করে, এটাতে স্টেপ বাই স্টেপ ইভালুয়েশন হয় আর কি কনসেপ্ট গুলা। তো তাহলে টাইম ডাইলেশনের সবচেয়ে বড় অবদান এটাই যে এটা মানুষকে বা বিজ্ঞানীদের এটা চিন্তা করাতে শিখাইছে যে যদি আমরা বেগ বাড়াইতে পারি কোনো কিছুর, তাহলে অনেক বেশি সময়ের কাজ অনেক কম সময়ে করা যাবে। 1 মাসে যে চিঠি আসতো এখন 1 সেকেন্ডে মেসেজ চলে যাবে। হ্যাঁ, অথবা ভিডিও কলের মাধ্যমে সারা দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দেখতে পাচ্ছ। তাহলে এই যে ব্যাপারগুলা, এর পিছনে অনেক পিছনে টাইম ডাইলেশন কনসেপ্টের অবদান আছে, ঠিক আছে? তাহলে এই হলো তোমার হচ্ছে টাইম রিলেটিভিটির যে ব্যাপার। এখন আসো ম্যাস রিলেটিভিটি বলতে কি বোঝাচ্ছে, ম্যাসের রিলেটিভিটি কি? তাহলে যথারীতি আমাদের কাছে কমন জিনিস হচ্ছে দুইটা, ঠিক আছে? কমন জিনিস হচ্ছে দুইটা, একটা হচ্ছে ভেলোসিটি আর একটা হচ্ছে ফ্রেম অফ রেফারেন্স, অর্থাৎ কোথায় বসে চিন্তা করা হচ্ছে। তার মানে আমি যে এক্সাম্পলটা দিলাম হজের ক্ষেত্রে, এখানে কিন্তু দুইজনের দুই রকম এক্সপিরিয়েন্স। যে লোকটা প্লেনে করে যাচ্ছে তার কাছে মনে হচ্ছে যেন মানে কেন আগের লোকটা এত সময় ইউজ করছে। দাদারান যে লোকটা আগের সিস্টেমে গেছে সে মনে হচ্ছে এটা কিভাবে পসিবল, ঠিক আছে? এটা কিভাবে পসিবল, এটা তো খুব কম সময়, খুব সময় ব্যবধান খুব কম, এত সময় সম্ভব নাকি? আর সে বলতেছে যে আমি অত সময়ের কাজ এতটা সময় করে ফেললাম, বা তার অনেক বেশি সময় লাগছে। সো চিন্তাটা দুইটা। সো এই দুইটাকে আমরা তখন দুই ধরনের ফ্রেম অফ রেফারেন্স বলি। আমরা নিচে আলোচনা করব যে ফ্রেম অফ রেফারেন্স কি এবং সেটা নিয়ে কিভাবে আমরা ডিল করি। তাহলে আমাদের এখানে মূল কনসেপ্ট দুইটা, একটা হচ্ছে ফ্রেম অফ রেফারেন্স, একটা হচ্ছে ভেলোসিটি। এখন আসো ম্যাস এর যে রিলেটিভিটি, অর্থাৎ ম্যাস যে কিভাবে চেঞ্জ হয় অ্যাকর্ডিং টু ভেলোসিটি, সেটা নিয়ে আমরা যদি কিছু বলি। এখন দেখো
খুব সহজেই বুঝতে পারবে তোমরা যে ফর এক্সাম্পল যে একটা পাথর, ঠিক আছে, একটা পাথর মনে করো যে এটার ভর হচ্ছে 100 গ্রাম, মানে 100 গ্রামের একটা পাথর, খুব ছোট পাথরই বলা যায় আর কি, ঠিক আছে। এখন এই পাথর তোমার মনে করো যে তোমাকে যদি কেউ পুরা গায়ের শক্তি দিয়েও মারে আর কি, ঠিক আছে, কাছাকাছি ডিস্টেন্সে, মনে করো 1 মিটার 2 মিটার দূরে থেকে রাগ করে বা ঝগড়া করে, তো দেখা যাবে যে তুমি অনেক ব্যথা পাবা, কিন্তু তোমার যতটুকু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে তাতে, এখন সেম পাথরটা যদি তোমাকে 10 তলা বিল্ডিং এর উপর থেকে তোমার মাথার উপর পড়ে, তাহলে অনেক বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। মানে আমি বলছি যে এইখানে চাইতে ওইখানে অনেক বেশি ভ্যালোসিটি যেহেতু ক্রিয়েট হবে, কারণ অনেক উপর থেকে পড়ার কারণে সময়ের সাপেক্ষে এটার বেগ আরো বৃদ্ধি পেয়ে যাবে অ্যাকর্ডিং টু নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। তাহলে সেক্ষেত্রে সেটা অনেক বেশি বেগে এসে তোমার মাথায় হিট করবে, এবং তখন এমন হতে পারে যে তোমার মাথা ফেটে গেছে বা আরো অনেক কিছু সিভিয়ার কিছু। তুমি একটা জিনিস চিন্তা করো যে আমরা যে একটা বুলেট যদি দেখি, ঠিক আছে, বুলেট, পিস্তলের বুলেট, তাহলে বুলেট তো ভোঁতা থাকে, তুমি খালি হাতে কিন্তু একটা বুলেট আরেকজনের গায়ে অনেক চাপ দিয়েও ঢুকাইতে পারবে না, কিন্তু যখন সেটাকে ফায়ার করা হয়, তো সেখানে কি হয়, ভ্যালোসিটি থাকে, ভ্যালোসিটি অনেক বেশি থাকে, এই জন্য শুধু ফোটানো তো দূরের কথা, ছিন্ন ভিন্ন করে বের হয়ে যায় আর কি অনেক সময়, বা একদম পুরা নষ্ট করে ফেলে সবকিছু, তোমার মাথার গিলো বের করে ফেলবে। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস? আগেরটাও বুলেট ছিল, পরেরটাও বুলেট, পার্থক্য হচ্ছে আগেরটাই ভ্যালোসিটি ছিল না বা অনেক কম ছিল, পরেরটাই ভ্যালোসিটি অনেক বেশি ছিল। তাহলে এই যে দেখা যাচ্ছে যে ম্যাস তো ডাইরেক্টলি ম্যাস না, ম্যাসের সাথে এনার্জি রিলেটেড, ঠিক আছে। তাহলে সরাসরি ম্যাস চেঞ্জ না হলেও ম্যাসের যে ইম্প্যাক্ট বা এনার্জি বা কার্যক্ষমতা, সেটা বহুগুণ বৃদ্ধি পাচ্ছে অ্যাকর্ডিং টু ভেলোসিটি। এন্ড ভেলোসিটি যদি লাইট ভেলোসিটি হয়, তাহলে কি হতে পারে চিন্তা করো। তাহলে তুমি একটা জানো যে একটা অ্যাটমের সাইজ কতটুকু, খুবই কম, ঠিক আছে, একটা অ্যাটমের সাইজ খুবই কম। একটা পারমাণবিক বোমা, সাপোজ হিরোশিমা নাগাসাকিতে যে পারমাণবিক বোমা ফেলা হয়েছে, ফ্যাটম্যান এবং লিটল বয়, ঠিক আছে, তো তাদের সাইজ তো হচ্ছে ডাইমেনশনের দিক দিয়ে বললে খুবই কম, তাই না? কিন্তু তাতে দেখা যাচ্ছে যে তোমার লাখ লাখ মানুষ মেরে ফেলতে পারছে। তাহলে সেখানে কি ছিল? সেখানে ছিল হচ্ছে তোমার ভ্যালোসিটি ছিল, ঠিক আছে। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট, যে সেটা প্রত্যেকটা ইউরেনিয়াম প্লুটোনিয়াম কণাগুলো ইলেকট্রনের বেগে চারিদিকে ছুটছে, এবং তার কারণে কি হয়েছে, মানুষের তোমার কি হয়েছে, প্রচুর ক্ষতি হয়েছে, অনেক হাজার হাজার মানুষ মারা গেছে। আমরা এই যে ফ্যাটম্যান বোমা আমি দেখতেছি এখন তোমাদের সাথে কথা বলতে বলতে, তো এটার ডাইমেনশন তো খুবই কম, তাই না? আমরা এগুলা এগুলা এগুলো হচ্ছে যে তোমার বুঝার জন্য, চিন্তাশীল ব্যক্তিদের জন্য, ঠিক আছে, যে তাহলে কনসেপ্ট গুলো কিভাবে আসছে। এই যে এটা হচ্ছে ফ্যাটম্যান, তাই না? তো ফ্যাটম্যানের সাইজ কত ছিল? লেন্থ হচ্ছে মাত্র 3 মিটার, 3.3 মিটার, এবং ডায়ামিটার হচ্ছে 1.5 মিটার, ঠিক আছে। হ্যাঁ, এই হলো টোটাল। তাহলে এটা তো খুব বেশি বড় কিছু না, 3 মিটার বাই 1.5 মিটার মনে করো, ঠিক আছে। একটা মানুষের হাইট অনেক সময় আহ, আচ্ছা, 3 মিটার মানুষের হাইট না, আর একটু বড় হবে, দেড়টা মানুষের সমান হাইট হয়তো, এরকম কিছু। তো এই সমপরিমাণ জিনিস একটা দিয়ে, নিউক্লিয়ার একটা বোম দিয়ে, ঠিক আছে, দেখা গেল যে তোমার আহ প্রচুর মানুষ মারা গেছে। আমি অবশ্যই নিয়ে একটা রিসার্চ করছিলাম, একটা ভিডিও আছে, তোমরা আমার ইউটিউবে দেখতে পাবা, যে পারমাণবিক বোমা নিয়ে। সো ওইটা ওইটা ওইখান থেকে মানে তোমরা এই ব্যাপারে একটু ডিটেলস জানতে পারবা যদি ইফ ইউ ওয়ান্ট আর কি। আমি আসলে অনেকদিন সায়েন্সের তেমন ভিডিও করা হচ্ছে না, ব্যস্ত থাকি বা অনেক সময় লাগে, এগুলোর জন্য রিসার্চ করা লাগে, এগুলোর জন্য আর কি, ঠিক আছে। কিন্তু এগুলো জানার জন্য খুব ইম্পর্টেন্ট। আমি এটা হঠাৎ করে চোখের সামনে আসলো, মাথায় আসলো, তাই এই যে পারমাণবিক বোমা, দুইটা ভিডিও আছে, 1, 2,
তাই নিয়ে। তো এইগুলাতে তোমরা তাহলে মোটামুটি যদি তোমার আগ্রহ থাকে তাহলে তুমি জানতে পারবা, বা আরো অনেক আমার চাইতে আরো অনেক ভালো কোয়ালিটির ভিডিও পাবা। বাট আমি যেটা বলতেছি যে সেটা হলো যে তাহলে এখানে কি ছিল, এখানে ডিফারেন্স হচ্ছে ভেলোসিটি, আর কিছুই না। সো ভেলোসিটি ডিফারেন্স থাকার কারণে কিন্তু এত পরিমাণ কর্মক্ষমতা অর্জন করতে পারছে। তাহলে এই ব্যাপারগুলো হচ্ছে তোমার তোমার কি, এই ব্যাপারগুলো হচ্ছে যে ইম্প্যাক্ট করছে, মানুষকে থিঙ্ক করতে সাহায্য করছে এই রিলেটিভিটির কনসেপ্টটা। দেখো অ্যাটমিক বোমা কিন্তু আইনস্টাইন বানাই নাই, ঠিক আছে? অ্যাটমিক বোমা আইনস্টাইন বানাই নাই, কিন্তু এই এই থিওরির জন্য, এই কনসেপ্টের জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে পরবর্তী পর্যন্ত কিন্তু জার্মানিতে আইনস্টাইন আর আসতে পারেনি, কারণ তার এই যে ধারণা, ঠিক আছে, মাস এনার্জি রিলেশন, এবং আমরা যেটাকে এখন পড়তেছি যে রিলেটিভিটি যেটা আর কি, ঠিক আছে, এগুলোই এই অ্যাটমিক বোমা তৈরির পিছনে ইন্ধন যোগাইছে, ইনফরমেশন দিছে, এবং এভাবেই কিন্তু এগুলো আবিষ্কার হয়েছে। তাহলে এই হলো ব্যাপার, ঠিক আছে, যে কথার আড়ালে অনেক কথা থাকে। আমি আসলে চ্যাপ্টার নতুন করে শুরু করছি, এই জন্য একটু ডিটেলস বলার চেষ্টা করলাম, অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান, যতটুকু বলা সম্ভব। সো তাহলে তোমরা বুঝতে পারতেছো যে যদি ভ্যালোসিটি চেঞ্জ হয়ে যায়, তাহলে এই স্পেস টাইম এবং ম্যাস এগুলার কনস্ট্যান্ট থাকে না, এদের এফেক্টটা স্বাভাবিক থাকে না, অস্বাভাবিক, এমনকি অনেক বেশি অস্বাভাবিক হতে পারে, ঠিক আছে? এবং এই ঘটনাগুলোকে এই তাহলে রিলেটিভিটি বলছে। তাহলে যদিও এটার 100% অ্যাপ্লিকেশন আমাদের প্র্যাকটিক্যাল লাইফে নাই, কিন্তু অনেক কিছু আছে, ঠিক আছে? এজন্য এগুলা তোমাকে হয়তো জানতে হবে যতটুকু সম্ভব। সো আসো, আমরা বলছি যে রিলেটিভিটিকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, একটা হচ্ছে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। এখন এই স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব যেটা, এখানে আসলে স্পেশাল মানে মানে খুব গুরুত্বপূর্ণ এরকম অর্থে স্পেশাল না। স্পেশাল মানে এটা খুব কম সংখ্যক পারপাস সার্ভ করে, মানে খুব স্পেশালি কিছু কিছু জিনিসকে সার্ভ করে। আর জেনারেল মানে এটা সাধারণ না, মানে সাধারণ মানে নর্মালি শোনা জেনারেল, ও আচ্ছা জেনারেল মানে তো ইজি আর কি, এরকম কিছু। বাট এখানে জেনারেল মানে হচ্ছে ব্যাপক অর্থে যে সব জিনিসকে, অর্থাৎ স্পেশাল সহ ইনক্লুডিং স্পেশাল বাকি সব জিনিসকে সেটাকে এক্সপ্লেন করে। তার মানে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি যেটা, সেটা হুইচ ইজ মোর কমপ্লেক্স দ্যান স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। সো দিস ইজ অনলি টু নেম, এখানে শুধু দুইটা নাম আছে। আমরা এই ব্যাপারে আসলে ডিটেলস পড়বো না, পড়া সম্ভব না অনেক কিছুই, আমরা এখানে আসলে জাস্ট যতটুকু না বললেই নয় আমরা সেগুলা বলে পড়ানোর চেষ্টা করি। এখন আসো, আমরা যে ফ্রেম অফ রেফারেন্স বলছিলাম, এইগুলোকে আমরা বলছি দুই রকম ফ্রেম অফ রেফারেন্স থাকতে পারে। একটা হচ্ছে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, আর একটা হচ্ছে নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, ঠিক আছে? এই দুই রকম ফ্রেম অফ রেফারেন্স থাকতে পারে। এখন আসা যাক যে এই আসলে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স এবং নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স বলতে কি, প্রথমত ফ্রেম অফ রেফারেন্সটা কি। এখন দেখো যে কোনো কিছুকে যদি তুমি কোথাও লোকেট করতে চাও, ঠিক আছে, তাহলে তোমার একটা স্টার্টিং পয়েন্ট লাগবে। একটা কি লাগবে? স্টার্টিং পয়েন্ট লাগবে। এটা মনে করো এটা যদি গ্রাফ হয় সাপোজ, এবং মনে করো যে এই গ্রাফে এখানে একটা পয়েন্ট বললাম, তাহলে এই পয়েন্টটাকে যদি আমরা একটা লোকেট করতে চাই, তাহলে আমার কি লাগবে? এই যে এক্স এবং ওয়াই অ্যাক্সিস থেকে যে দূরত্ব, ঠিক আছে, সেটা আমাকে নির্ণয় করতে হবে, এবং সেটা হবে আমাদের কোঅর্ডিনেট আর কি, এক্স ওয়াই, ঠিক আছে? তাহলে এই এক্স ওয়াই এর মানটা কোথায় থেকে শুরু হচ্ছে? এই 0 পয়েন্ট থেকে, যেটাকে আমরা আসলে স্টার্টিং পয়েন্ট বলতেছি, ঠিক আছে? সো হুইচ ইজ হিয়ার কল্ড অ্যাজ ফ্রেম অফ রেফারেন্স, অর্থাৎ যে ফ্রেমের সাপেক্ষে বা যে রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে কোনো একটা
স্থান কাল বা সময়কে আমরা কি করব, লোকেট করতে পারবো, আইডেন্টিফাই করতে পারবো, সেটাকে আমরা ফ্রেম অফ রেফারেন্স বলবো। এখন ফ্রেম অফ রেফারেন্স দুই রকম হতে পারে, একটা হচ্ছে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, ঠিক আছে, অর্থাৎ এমন ফ্রেম অফ রেফারেন্স যেখানে তোমার আনএক্সিলারেটেড বডি অ্যাপিয়ার্স আনএক্সিলারেটেড, অর্থাৎ যেখানে যে বস্তুটা আছে তার মধ্যে কোনো অ্যাক্সিলারেশন থাকবে না, আগেও ছিল না পরেও থাকবে না। অ্যাক্সিলারেশন থাকবে না মানে কি? অ্যাক্সিলারেশন থাকবে না মানে হচ্ছে আইদার ওই রেফারেন্স ফ্রেমটা স্থির হবে, আইদার কি হবে, আইদার সেটা স্থির থাকবে, রেস্টে থাকবে, ঠিক আছে, অর অর কি হবে, অর হবে যে সেটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলতে থাকবে, আইদার রেস্টে থাকবে অর থাকবে কনস্ট্যান্ট ভেলোসিটি, ঠিক আছে। সো এই আমরা জানি যে কনস্ট্যান্ট ভেলোসিটি হলো কি হয় না, অ্যাক্সিলারেশন থাকে না, তাহলে এই দুইটা ব্যাপার দুইটা সময় কনস্ট্যান্ট ভেলোসিটি, এই দুইটা সময় কি হবে, যে ফ্রেমে এই দুইটা কন্ডিশন ফিল করবে তাকে আমরা বলবো হচ্ছে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। আর নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স কাকে বলবো আমরা? নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স আমরা তাকে বলবো যেখানে তোমার কি হবে, আনএক্সিলারেটেড বডি অ্যাপিয়ার্স অ্যাক্সিলারেটেড, অর্থাৎ যার ভিতরে অ্যাক্সিলারেশন থাকবে, বা যে ফ্রেম অফ রেফারেন্সে আনএক্সিলারেটেড বডি পরবর্তীতে অ্যাক্সিলারেটেড হয়ে যাবে, অর্থাৎ যেখানে অ্যাক্সিলারেশন ক্রিয়েট করবে বা থাকবে, অর্থাৎ বেগের পরিবর্তন হবে সেটা। তাহলে তোমরা সহজভাবে বোঝার জন্য দুইটা এক্সাম্পল দিতে পারো, সহজভাবে বোঝার জন্য। যেমন মনে করো যে ওই যেটা এক্সাম্পল আকারে প্রথমে দিয়েছিল মাহাদি, আমরা ওইটার প্রসঙ্গ টেনে যদি এটাকে একটু বোঝাতে চাই তাহলে বলতে পারি মাহির মাইক অফ করে দাও মাহির। কি ব্যাপার, আচ্ছা এগুলো কি অটোমেটিক্যালি অন হয়ে যায় মাঝে মাঝে? আজকে তোমাদের এরকম হচ্ছে কেন? অফ করে যায় মনে হয় স্যার। হুম, ওকে 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 ওকে, তো আমরা যেটা বলছিলাম যে মাহাদির এক্সাম্পল থেকে, মানে যদিও আমরা বলছি যে এখানে কিন্তু এত কম ভ্যালোসিটিতে কোনো কিছু আলোচনাই করা হয় না, তারপরে আমরা সহজে বোঝার জন্য বলছি। তাহলে ও একটা এক্সাম্পল দিছিল যে একজন ট্রেনের করে যাচ্ছে দুইজন, আর একজন স্টেশনে দাঁড়ায় আছে। তাহলে সেক্ষেত্রে তোমার এইখানে দুইটা যে ফ্রেম অফ রেফারেন্স, অর্থাৎ যে ব্যক্তি ট্রেনে আছে সে তো তোমার ওই যে ব্যক্তি স্থির আছে তার সাপেক্ষে কাছে থেকে আস্তে আস্তে অনেক দূরে চলে যাচ্ছে, তাই না? এবং ট্রেনের বেগও তো কনস্ট্যান্ট হয় না, কম বেশি হয়। তাহলে এই ক্ষেত্রে ওই ফ্রেমটাকে আমরা হচ্ছে নন ইনার্শিয়াল ফ্রেম বলতে পারি। কিন্তু যদি ইনার্শিয়াল ফ্রেম বলি আমরা, তাহলে আইদার মনে করে দুই বন্ধু দুইজন পাশাপাশি বসে গল্প করতেছে, তাদের একজনের আরেকজনের সাপেক্ষে মুভমেন্ট অথবা দূরত্ব সেটা হতে পারে, অথবা আমরা বলতে পারি যে পাশাপাশি দুইটা গাড়িতে চড়ে দুইজন যাচ্ছে, একই বেগে চলতেছে, বা পাশাপাশি দুইজন হাঁটতেছে একই বেগে, হ্যাঁ, কথা বলতে বলতে যাচ্ছে। তাহলে একই বেগে হওয়াতে তাদের মধ্যে ভেলোসিটি কনস্ট্যান্ট, তাহলে হয় স্থির ছিল অথবা কনস্ট্যান্ট ভেলোসিটিতে ছিল, যে কোনো একটা ক্ষেত্রে আমরা তখন বলবো সেটা হচ্ছে নন ইনার্শিয়াল, ঠিক আছে। তাহলে এই হলো ইনার্শিয়াল এবং নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সের পার্থক্য বা কথা। এখন আসো যে তোমার এখানে একটা কমেন্ট করা আছে যে আর্থ ইজ নট অ্যান ইনার্শিয়াল ফ্রেম। সো বলছে যে এক্সপেরিমেন্ট গিভেন inference that Newton's frame of reference fixed in star in an inertial frame. The coordinate system fixed in Earth is not an inertial frame since the Earth is not an inertial frame since the Earth rotates about its axis and also about the Sun. Anything which is capable of turning is not an inertial frame, since though no forces act on the body, but it is neither at rest nor moving in a straight line with constant speed.
with respect to such framing of reference. তার মানে কি সহজ কথা হলো যে আর্থ যদিও স্থির না, কিন্তু যদিও আমাদের মনে হয় যে এটা কনস্ট্যান্ট ভ্যালোসিটিতে চারিদিকে ঘুরে, কারণ আমরা জানি যে একটা বছরের তোমার ইভালুয়েশন একটা নির্দিষ্ট টাইম হয়, কিন্তু এখানে কন্ডিশন হচ্ছে আইদার স্থির থাকতে হবে অর লিনিয়ার ভ্যালোসিটি থাকতে হবে। সো আই থিঙ্ক যে আমরা এটা বুঝি যে লিনিয়ার ভ্যালোসিটি কি জিনিস। তো আর্থের রোটেশন তো হচ্ছে তোমার অ্যাঙ্গুলার, ঠিক আছে, এটা বৃত্তাকার পথে নিজ অক্ষের চারিদিকে অ্যাজ ওয়েল অ্যাজ সূর্যের চারিদিকে ঘুরতে থাকে, তাহলে এটার ভ্যালোসিটিটা আসলে লিনিয়ার ভ্যালোসিটি নয়। সো অন দ্যাট বেসিস, এই কথার উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে আর্থ কি না ইনার্শিয়াল ফ্রেম না। তাহলে এটা খুব একটা ইম্পর্টেন্ট আলোচনা হলো। মনে করে আমি এটা অবশ্যই তোমাকে ভাইভাতে বা কোনো কিছুতে আমি তোমাকে জিজ্ঞেস করতে পারি যে আর্থ এর ভ্যালোসিটি তো কনস্ট্যান্ট, তো তা হওয়া সত্ত্বেও কেন এটা ইনার্শিয়াল ফ্রেম নয়, ঠিক আছে। সেক্ষেত্রে তোমাকে অবশ্যই তখন আমাকে এই জিনিসটা বুঝাই দিতে হবে। সো এই হলো এখনকার পর্যন্ত তোমার কন্ডিশন। এরপরে আমরা বেসিক্যালি এই কথাগুলোর উপর বেস করি, অর্থাৎ আমরা যা যা শিখছি, আমরা কি শিখছি, আমরা শিখছি হচ্ছে যে রিলেটিভিটি কাকে বলে, ইনার্শিয়াল নন ইনার্শিয়াল ফ্রেম কি জিনিস, এবং রিলেটিভিটি যে বেসিক্যালি ম্যাস, টাইম এবং স্পেসের হয়ে থাকে সেগুলো। সাথে সাথে আমরা আরো দুইটা নামও শিখছি, যে তোমার রিলেটিভিটি ইউজুয়ালি আমরা দুই ভাগে ভাগ করছি, একটাকে আমরা বলছি স্পেশাল রিলেটিভিটি আর একটাকে আমরা বলছি হচ্ছে জেনারেল রিলেটিভিটি। এখন আমরা মূল পড়ায় যদি ঢুকি, তাহলে আমাদের প্রথম টপিকস হচ্ছে যে স্পেশাল রিলেটিভিটির পোস্টুলেটস বা স্বীকার্য। তাহলে বলছে যে দ্য স্পেশাল রিলেটিভিটি ইজ বেসড অন টু পোস্টুলেট। তাহলে এটা ভালো করে শিখে রাখবে, আমি তোমাকে বলছি, কারণ তোমার পরীক্ষার রিটেন প্রশ্ন আসা মানেই যে পরীক্ষায় আসা সেটা তো না, তাই না? ভাইবার মার্কসও তো অনেক ইম্পর্টেন্ট, একই তো কথা। তো আমি তোমাকে মোটামুটি এতটুকু বলতেই পারি যে এটা যদি আমি রিটেনে নাও দিই, আমি ভাইবাতে বাস জিজ্ঞেস করবো। সো ইউ হ্যাভ টু মেমোরাইজ ইট অর ইউ হ্যাভ টু লার্ন ইট। কারণ আমি তো মনে হয় যে এটা এমন সোজা জিনিস যে কেউ যদি একবার মাথায় ঢুকাই রাখে চিন্তা করে, তাহলে আর সেটা ভুলে যাওয়ার কোনো কথা নাই। কিন্তু তারপরেও 2018, 19, 20 3 বছর আমার শিক্ষকতা লাইফ, তো 3 বছর থেকে আমি দেখে আসছি যে তোমার পোলাপান পারে না, জিজ্ঞেস করলে পারে না, বলতে পারে না, অধিকাংশ পোলাপানই পারে না। শুধু জিজ্ঞেস করলে না, আগে তো আমরা ডাইরেক্ট প্রশ্ন দিতাম, এই জিনিসটাও পোলাপান লিখতে পারে না। সো এই জন্য বলছি যে ট্রাই টু লার্ন ইট। আমি তো বলছি যে এটা বেশি ইম্পর্টেন্ট। সো তোমার যদি মার্কস পাওয়ার একটু বিন্দুমাত্র আগ্রহ থাকে, তাহলে এগুলো শেখার চেষ্টা করো। সো আমরা পোস্টুলেট 1 এ বলছি the fundamental laws of physics have the same form for all inertial system। তাহলে ফিজিক্সের ল গুলো সব ইনার্শিয়াল সিস্টেমে কি থাকবে, সেম থাকবে। তাহলে ন্যাচারালি তুমি যখন এটা আমাকে বলবা, তাহলে প্রশ্ন এসে যাবে যে তাহলে বলো এখন ইনার্শিয়াল সিস্টেমটা কি। সো আমরা তখন কি বলবো যে সেই সিস্টেম যে সিস্টেমে কি নাই কোনো অ্যাক্সিলারেশন নাই, সেটাই ইনার্শিয়াল সিস্টেম। So that is for all reference system at rest moving with constant linear velocity relative to one another। তার মানে এখানে ওই ইনার্শিয়াল সিস্টেমটাকে তোমার ব্যাখ্যাই করে আছে অলরেডি, যে হয় রেস্টে থাকবে নাহলে মুভিং উইথ কনস্ট্যান্ট লিনিয়ার ভেলোসিটি। সো এইটা হলো ফার্স্ট পোস্টুলেট। তাহলে সহজ কথা, ইনার্শিয়াল সিস্টেমে ফিজিক্সের সব ল গুলা একই থাকবে, সেম থাকবে, ঠিক আছে। এন্ড সেকেন্ড পোস্টুলেট হচ্ছে
The velocity of light in free space has the same value for all inertial observer. অর্থাৎ সহজভাবে বলা যায় the velocity of light is constant. যে আলোর বেগ কি হবে নির্দিষ্ট থাকবে, কনস্ট্যান্ট থাকবে, সেটা সব রকম ইনার্শিয়াল অবজারভারের জন্যই প্রযোজ্য। তাহলে এই একদম সোজা দুইটা কথা, যে আলোর বেগ কনস্ট্যান্ট থাকবে এবং সব ইনার্শিয়াল সিস্টেমে ফিজিক্সের ল গুলা সেম থাকবে। দ্যাটস ইট, মাত্র দুইটা কথা। এইটাই হচ্ছে আমাদের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির পোস্টুলেট। সো তোমরা যেন বলতে পারো সেই চেষ্টা করো। এখন আমরা এই দুইটা ট্রান্সফরমেশন দেখে আমরা আজকে শেষ করে দিব আমাদের মূল আলোচনা, বা ডিফিকাল্ট ক্লাসগুলো আমরা নেক্সট দিন করব। আমরা একটু টাইম দিই তোমাদের, যাতে তোমরা একটু মানে পড়াশোনার ধাঁচটা একটু ধরতে পারো। আমরা নেক্সট ক্লাসে থেকেই মূল টপিক গুলো ধরবো। সো আমরা এই ট্রান্সফরমেশন গুলো নিয়ে একটু কথা বলি, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন এন্ড লরেন্স ট্রান্সফরমেশন। সো ট্রান্সফরমেশন আসলে কি জিনিস? ট্রান্সফরমেশন হচ্ছে দুইটা ইনার্শিয়াল ফ্রেম যদি হয়, তাহলে একটার সাথে আরেকটার যে কোঅর্ডিনেট, তাদের যে রিলেশন, সেগুলা, ঠিক আছে? তো এটা খুব সোজা। আমরা একটু যদি আঁকি, ছবি আঁকি, এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম, ঠিক আছে? তো আমরা মনে করলাম এটা হচ্ছে একটা কোঅর্ডিনেট, কোঅর্ডিনেট 1 বা রেফারেন্স ফ্রেম 1, এটা হচ্ছে একটা রেফারেন্স ফ্রেম 2, এবং অবশ্যই এগুলোর কোঅর্ডিনেট হচ্ছে 4টা, এগুলো 4 ডাইমেনশনাল। আরেকটা চতুর্থ কোঅর্ডিনেটকে আমরা বলছি হচ্ছে টাইম, যেটা আসলে আমরা কোনো অক্ষ বরাবর অ্যাক্ট করে না, সো আমরা এটা দেখাতে পারি না, বাট এটা কনসেপচুয়াল। তাহলে আমরা ধরে নিচ্ছি যে তোমার যে এই এক্স প্রাইম, যেটা এক্স প্রাইম মানে এক্স প্রাইম যে ফ্রেমটা, সেটা ইনিশিয়ালি তোমার এইখানেই ছিল, অর্থাৎ তোমার ও ও ও ও অবস্থানেই ছিল, ঠিক আছে? ইনিশিয়ালি ও প্রাইম কি ছিল? ও অবস্থানেই ছিল। কিন্তু সেটা কি করতেছে? তোমার ভি ভ্যালোসিটিতে সামনের দিকে অগ্রসর হচ্ছে, অর্থাৎ এক্স অক্ষের পজিটিভ দিকে অগ্রসর হচ্ছে ভি ভ্যালোসিটিতে। তাহলে যেহেতু সেটা এক্স অক্ষের পজিটিভ দিকে ভি ভ্যালোসিটিতে অগ্রসর হচ্ছে, সেহেতু এখানে এক্স অক্ষের সাপেক্ষে মানে দুইটার এক্স অক্ষের মধ্যে একটা রিলেশন বিল্ড আপ হবে। আমরা ধরে নিচ্ছি যে বস্তুটা এখন এই অবস্থানে অবস্থান করতেছে, সাপোজ, ঠিক আছে? এটা হচ্ছে বস্তুটার বর্তমান অবস্থা। সাপোজ আমরা এটাকে বললাম হচ্ছে পি। পি হচ্ছে আমাদের সেই বস্তু যেটা কোন এক জায়গায় অবস্থিত, যেটা দুইটা ফ্রেম অফ রেফারেন্স থেকেই আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে একটা হচ্ছে আমাদের স্থির, যেটাতে ভি ইজ ইকুয়াল টু 0, আরেকটা হচ্ছে কনস্ট্যান্ট ভেলোসিটি। বাট দুইটাই তাহলে কি হলো? ইনার্শিয়াল ফ্রেম হলো, ঠিক আছে? আই রিপিট, দুইটাই কি হলো? ইনার্শিয়াল ফ্রেম হলো। কারণ একটাকে আমরা বলছি স্থির, আরেকটাকে বলছি কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করতেছে। তাহলে এই পি এর যে অবস্থান, তো সেটা দেখা যাবে যে তোমার এই যে হাইট যেটা, দ্যাট ইজ ওয়াই, এটা তো ওয়াই, সো এটা যা, এখানেও ওয়াই যেটা সেটা তা, কোনো চেঞ্জ হচ্ছে না। কিন্তু কারণ ভ্যালোসিটি যেহেতু শুধুমাত্র এক্স অক্ষ বরাবর, সো ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু ওয়াই, কোনো সমস্যা নেই। এবং জেড প্রাইম, যেটা উপর থেকে যদি নিতে পারতাম, আমরা সহজে দেখাতে পারতাম 3D অ্যাক্সিস, তাহলে জেড প্রাইম ইজ ইকুয়াল টু জেড হবে, কোনো সমস্যা নাই। এবং টি প্রাইম ইজ ইকুয়াল টু টিও হবে, সেটাও কোনো সমস্যা নাই। এখানে যে সময়, সেখানেও সময় দেখাবে একই। কিন্তু সমস্যা হচ্ছে কেবলমাত্র এক্স অক্ষ বরাবর, যেহেতু এক্স অক্ষ বরাবর সেটা ভি ভ্যালোসিটিতে সামনের দিকে অগ্রসর হচ্ছে।
তাহলে আমরা এই ডিস্টেন্স যেটা মনে করো এইখান থেকে এইখানকার যে ডিস্টেন্স এটা তো হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর একটা ডিস্টেন্স। যেহেতু ভি ভ্যালোসিটিতে যাচ্ছে, যদি আমরা ধরে নিই সেটা টি সময়ে ভি ভ্যালোসিটিতে যাচ্ছে, তাহলে এই ডিস্টেন্সটাকে আমরা বলতে পারি ভিটি। যেহেতু আমরা জানি এস ইজ ইকুয়াল টু ভিটি, তাই না? তাহলে এটাকে আমরা বলতে পারি ভিটি। এখন দেখো এই এক্স ও ওয়াই বা মানে এক্স ওয়াই জেড অ্যাক্সিস এর সাপেক্ষে পি পয়েন্টের দূরত্ব হচ্ছে এক্স, এই যে এটা টোটালটা এক্স, ঠিক আছে এক্স। অন দ্য আদার হ্যান্ড তোমার এই যে এক্স এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম অ্যাক্সিস এটার সাথে এটার ডিসটেন্স হচ্ছে এইটুকু, শুধু এইটুকু এক্স অক্ষ বরাবর, দ্যাট ইজ সেটা হচ্ছে আমাদের এক্স প্রাইম। তাহলে আমরা এইটুকু যদি এক্স প্রাইম হয় আর এই মধ্যবর্তী দুইটার মধ্যবর্তী ডিসটেন্স যদি ভিটি হয়, তাহলে আমরা সহজেই বুঝতে পারি যে তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমাদের হবে এক্স প্রাইম প্লাস ভিটি, ঠিক আছে এক্স প্রাইম প্লাস ভিটি। সো তাহলে আমরা তখন এটাকে এক্স প্রাইমটাকে বাম দিকে নিয়ে গেলে আমরা লিখতে পারবো এরকম যে এক্স প্রাইম ইজ ইকুয়াল টু তাহলে এক্স মাইনাস ভিটি, অ্যান্ড এটাই হচ্ছে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। যে এখন যদি ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি থাকতো তাহলে কি হতো, তখন এরকম হবে যে ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস ভিটি, বাট ভেলোসিটি শুড বি পার্টিকুলারলি ইন ওয়ান ডিরেকশন, যে কোনো একটা ডিরেকশন বরাবর হবে আর কি। সো সেক্ষেত্রে আমরা এই রিলেশনটা মনে রাখবো যে এটাকে আমরা বলছি হচ্ছে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। আশা করি বোঝা যাচ্ছে, কোনো সমস্যা আছে? এটা তো খুব ইজি, এখানে তো সমস্যা থাকার কথা না, প্লাস তারপরে থাকলে বলো আমি শুনি। ওকে, আই হোপ দেয়ার ইজ নো প্রবলেম। এখন এইটা আসলে যত সহজে বোঝানো গেল, লরেন্স ট্রান্সফরমেশনটা এত সহজে বোঝানো যাবে না, কারণ লরেন্স ট্রান্সফরমেশন অনেক বড় একটা ক্যালকুলেশন। এখানে জাস্ট আমরা শুধুমাত্র ট্রান্সফরমেশনটা মুখস্থ রাখবো, মনে রাখবা যে লরেন্স ট্রান্সফরমেশন দুই রকম, একটাকে আমরা বলি লরেন্স ট্রান্সফরমেশন, আরেকটাকে আমরা বলি ইনভার্স লরেন্স ট্রান্সফরমেশন। সো লরেন্স ট্রান্সফরমেশন হচ্ছে প্রাইমের সাথে আনপ্রাইমের রিলেশন, আর ইনভার্স লরেন্স ট্রান্সফরমেশন হচ্ছে আনপ্রাইমের সাথে প্রাইমের রিলেশন। তাদের মধ্যে পার্থক্য হচ্ছে এইখানে যেখানে মাইনাস থাকে এখানে সেখানে প্লাস থাকে, শুধুমাত্র এতটুকুই পার্থক্য, আর কিছু না। তো এইখানে এই ওয়াই এবং জেড আগের মতো যথারীতি সেম, অর্থাৎ ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু ওয়াই এবং জেড প্রাইম ইজ ইকুয়াল টু জেড, বা উল্টা করে বললে জেড ইজ ইকুয়াল টু জেড প্রাইম এবং ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই প্রাইম। কিন্তু এক্স এবং টি এর এক্সপ্রেশনটা একটু ডিফিকাল্ট। এক্স প্রাইম ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা আমি আসলে তোমাদের পড়াচ্ছি না, কিন্তু আমি এটার ছবি দিয়ে দিব আমার যে হায়ার স্টাডিজ এর যে বই সেখান থেকে। তোমরা যদি ক্যালকুলেশন কেউ দেখার আগ্রহ থাকে দেখবা, এবং ইন দ্যাট কেস অবশ্যই যদি তোমার মনে হয় যে এটা তুমি আরো ডিটেলস জানতে চাও তাহলে প্লিজ কাম টু মি, কিন্তু আগে তোমাকে দেখতে হবে, কারণ যেহেতু আমাদের সিলেবাসকে এত কিছু ডিটেলস দরকার হয় না, এই জন্য আমরা এগুলো পড়াই না, এগুলোর জন্য আমাদের বাড়তি ক্লাস লাগবে। তারপরেও ফিজিক্যালি হলে একটা কথা ছিল, বা আমাদের যদি ক্লাস বেশি পাওয়ার সম্ভাবনা থাকতো তাহলে একটা কথা ছিল, যেহেতু ক্লাস কম সেজন্য আমি আসলে আরো আগ্রহ নাই। সো এটা মনে রাখবে, এটা হচ্ছে এক্স মাইনাস ভিটি ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, কিন্তু যদি উল্টা হয় দ্যাট ইজ এক্স ইজ ইকুয়াল টু হতো, তাহলে আমরা বলতাম এক্স প্রাইম প্লাস ভিটি প্রাইম ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। নিচেরটা সেম অলওয়েজ, বাট উপরেরটাই প্রাইমটা আনপ্রাইম হবে, মাইনাসটা প্লাস হবে। এখানে হচ্ছে টি প্রাইম ইজ ইকুয়াল টু টি মাইনাস ভি এক্স বাই সি স্কোয়ার ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, আর এখানে হচ্ছে টি ইজ ইকুয়াল টু টি প্রাইম প্লাস ভি এক্স প্রাইম বাই সি স্কোয়ার ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে মাইনাসটা প্লাস হয়েছে, প্রাইমটা আনপ্রাইম হয়েছে, এটা একটু প্র্যাকটিস করবা মনে রাখার জন্য। তাহলে এই কনসেপ্ট গুলো ব্যবহার করে মূলত আমাদের এই কনসেপ্ট গুলো, দ্যাট ইজ টাইম ডাইলেশন, লেন্থ কন্ট্রাকশন এবং তোমার কি মাস এনার্জি রিলেশন যেগুলো, সেগুলো আমরা ডিডিউস করব। তো আজকে এতটুকুই রাখি, তোমরা একটু দেখো এগুলা,
আমি তো পড়াইলে পড়াই দিতে পারবো, কিন্তু তোমরা একটু দেখো যাতে আমাদের নেক্সট ক্লাসটা আর একটু প্রয়োজনে একটু বেশি নিব, নেক্সট ক্লাসটা আমরা একটু সময় নিয়ে নিব, কিন্তু নেক্সট ক্লাসে তাহলে আমরা শেষ করতে পারবো সুন্দরভাবে, যাতে তোমাদের মাথায় একটু ঢুকবে। এখন পড়াইলে হয়তো আহ, ঢুকবে না। সো এটা দেখো, আমি চেষ্টা করব অ্যাজ আর্লি অ্যাজ পসিবল লেকচার দিয়ে দিতে ইউটিউবেও। আমি তো দিয়ে দিই বা দিয়ে দিবই, কিন্তু তোমাদের পড়াশোনার তো দায়িত্ব তোমাদের, এখন তোমরা কতটুকু পড়তেছো সেটা তোমাদের ব্যাপার। স্যার প্লেন আঁকাটা স্যার একটু দেখাবেন স্যার? কি? প্লেন আঁকা স্যার, 1 বার 0 1 বার, এটা একটু দেখালে স্যার ভালো হতো। হ্যাঁ বলো দেখি কোনটা সমস্যা ছিল, আমি বলো, সেদিন বলছিলাম। স্যার 1 বার 0 1 বার। 1 বার 0 1 বার কে যেন আঁকছিল ওই দিন? আঁকছিল স্যার, ওটা হয় নাই স্যার, আপনি বলছিলেন। ও আচ্ছা। হুম, 1 বার 0 1 বার। আচ্ছা দেখা যাক, আমরা একটু আঁকার চেষ্টা করি। রেফারেন্স ফ্রেম গুলোই আসলে অনেক ডিফিকাল্ট, মানে সরি, চিন্তা করা একটু ডিফিকাল্ট। জি স্যার, জেড অক্ষরটা স্যার ওইদিকে দিয়ে স্যার আঁকতে একটু কষ্ট হয়ে যায়, মানে বুঝতেছি না জিনিসটা। আচ্ছা ইউজুয়ালি তো হচ্ছে এটা আমাদের এক্স ওয়াই জেড, তাই না? জি স্যার। ওকে, তাহলে 1 বার যেহেতু আছে, আমি লিখে নি 1 বার 0 1 বার। আচ্ছা, তাহলে যেহেতু 1 বার, সেহেতু আমাদের এই এক্স অক্ষের নেগেটিভ দিকে লাগবে ন্যাচারালি, এবং যেহেতু আবার ফাইনালি 1 বার আছে, তাহলে এই যে জেড অক্ষের অপোজিট দিকেও লাগবে। এটা এটা হচ্ছে যে তোমার কনসেপচুয়াল, এই জন্য এটা হচ্ছে ভুলাই যায় অনেক সময়, কারণ বেসিক্যালি এই জিনিসটা তো হচ্ছে একটা উপরের দিকে একটা নিচের দিকে, তাই না? এটা তো তোমরা বুঝো। হ্যাঁ হ্যাঁ একটু। তো এটা একটু ভেজাল আর কি জন্য। এখন দেখো, আমরা একটু কম্পেয়ার করে আঁকলে আমাদের বুঝতে সুবিধা হবে আর কি, ঠিক আছে? কম্পেয়ার করে মানে হচ্ছে আমরা যদি প্লাসটার সাথে মাইনাসটার একটা রিলেশন দাঁড় করাই, তাহলে আমরা এটাকে সহজে আঁকতে পারবো। মনে করো আমি 101 আঁকতাম আর কি, সাপোজ মনে করো আমি এটা আঁকতাম 101 এটা আঁকতাম, ঠিক আছে? তাহলে আমি কি করতাম, তাহলে এই যে আমি এরকম করতাম, এটা করতাম, এটা করতাম, এটা করতাম, এটা আমি মনে করে অ্যাড করলাম। এখন আমি কি করতাম, যে যেহেতু 101, তার মানে আমার এখানে প্লেন গুলো আমার আমার একটু চিনতে হবে, ঠিক আছে? এখানে আমাদের 3টা প্লেন আছে। হুম, এই 3টা প্লেনের মধ্যে আমাদের কোনগুলো এক্স অ্যাক্সিস, কোনগুলো ওয়াই অ্যাক্সিস, কোনগুলো জেড অ্যাক্সিস একটু বুঝতে হবে। তো মনে করো আমরা অবভিয়াসলি বুঝতেছি যে আমাদের এই তোমার এই উপরেরটা এবং একদম নিচেরটা, এটা হচ্ছে আমাদের ওয়াই প্লেন আর কি, ঠিক আছে? এটা ওয়াই না? ওয়াই স্যার, পাশেরটা না স্যার? পাশেরটা কেন হবে? উপর নিচে তো ওয়াই যায়, একটা ওয়াই পজিটিভ থাকে উপরের দিকে, নেগেটিভ থাকে নিচের দিকে, আচ্ছা জি তাহলে স্যার, হ্যাঁ অ্যাক্সিস তো স্যার, হ্যাঁ জি স্যার। তো এটা এরপরে হচ্ছে এই এই দিকের ফেসটা, যেটা এই ফেসটা, এই ফেসটা এবং এই ফেসটা যেটা, এটা হচ্ছে এক্স এর ফেস। আর আমি যদি এখানে ফোঁটা দিছি, কিন্তু আমি বলছি যে উপরেরটা, এই যে এই উপরেরটা, এটা হচ্ছে ওয়াই, কিন্তু আমাদের ওই দিকে আরেকটা ফেস দেখা যাচ্ছে না, যেমন এই যে এটা এটা হ্যাঁ এটা হ্যাঁ স্যার। এটা এই কিন্তু আমাদের হচ্ছে জেড, ঠিক আছে? জি স্যার, এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের জেড, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের জেড, এই যে এটা হচ্ছে আমাদের জেড। যাই হোক, তাহলে এটা যদি আমাদের জেড হয়, তাহলে আমি তো এটা আসলে ভজকট করে ফেললাম তোমাদের বুঝাইতে গিয়ে, এই জন্য আসলে আবার একটা আঁকতে হবে আমাদের এই প্লেনটা। আমার স্যার 3-4 পৃষ্ঠা চলে গেছে স্যার এই জিনিসটা বুঝতে স্যার। না না, ঠিক আছে, সমস্যা নাই, আমি কথা বললো না, আমি তো দেখাচ্ছি, তাই না? তাইলে আমি আসলে কি করব এখন, তাহলে এটা যদি আমি একটু দেখাতে চাই, আমাদের এটা কই গেল, ওখান থেকে দাঁড়াও, সরি, এটা উপরে আছে না নিচে আছে সেটাই তো ভুলে গেছি।
নিচে আছে ন্যাচারালি নিচে আছে স্যার। 111 আচ্ছা এই যে 101 তাহলে কি হয়েছে দেখছো এই যে এই প্লেনটার সাথে এই প্লেনটাকে রিলেট করছে সে আমি যেটা বলছি অর্থাৎ অর্থাৎ এই যে আমার প্লেন কই পেন্সিল কই পেন্সিল 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 এই অর্থাৎ এই যে এই প্লেন যেটাকে আমরা জেড অ্যাক্সিস বলছি সেইটার শুরু যেখান থেকে হয়েছে সেখান থেকে নিচে আর এই যে এই প্লেন যেটাকে আমরা এক্স অ্যাক্সিস বলতেছিলাম সেটার একটা পয়েন্টের সাথে যোগাযোগ করে দিছে আর কি এবং সেটাই হচ্ছে আমাদের এই 101 প্রাইম যে প্লেনটা সেটা আর কি ঠিক আছে তাহলে আমরা এখন এখন কিন্তু আমরা আমরা বরং এখানে আঁকি ছবিটা তাহলে আরো ভালো হবে আমরা এটা দেখে আমাদের সহজে বুঝাতে পারবো আচ্ছা তাহলে এইটা হচ্ছে আমাদের ইয়ে তাহলে আমরা এখন ওইটা করি আমরা ওইটা করি ওকে ওটা করি তাহলে প্রথমত ওয়াই তো নিয়ে কোনো কথা নাই সো আমরা ওয়াই নিয়ে উই আর নট bothered about ওয়াই এটা এটা দিলাম আমরা আর কি একটা শেপ আঁকলাম প্রথমত এখন শেপ যদিও আঁকছি আমরা কিন্তু আমাদের আঁকতে হচ্ছে কিউব আর কি which is very difficult এরকম আঁকতে হবে এদের মধ্যে একটা সম্পর্ক থাকবে এটা হবে আমাদের কিউবটা ঠিক আছে জি স্যার। এটা হবে আমাদের কিউবটা কারণ আমরা এখানে ইউজ করব নেগেটিভ ওয়াই এক্স অ্যাক্সিস এবং নেগেটিভ জেড অ্যাক্সিস। জেড অ্যাক্সিস ঠিক আছে জি স্যার। এটা আমরা ইউজ করব সো আমাদের কিউবটা হবে এরকম প্রথম কথা এখন আসো যে আমাদের নেগেটিভ জেড অ্যাক্সিসের যে তল সেটা কোন তলটা তাহলে যথারীতি উপর নিচের তলটা এক্স এই ওয়াই এর তল এক্স এর তল হচ্ছে এই যে এই দিকের যে তলটা এটা হচ্ছে এক্স এর তল এবং ন্যাচারালি সেটা হচ্ছে নেগেটিভ এক্স এর তল ঠিক আছে তাহলে এইটা যদি এক্স এর তল হয় তাহলে এই যে এইটাও এক্স এর তল মানে এটা আমি দাগ দিলে আবার ভেজাল হয়ে যাচ্ছে পুরো দাগ নিয়ে দিয়ে যে আর জেড এর তল হলো এই যে সামনের যেটা এবং পিছনের যেটা এটা ঠিক আছে এটা তাহলে আমি তলটা যদি আঁকি তাহলে আমার মধ্যে রিলেশনটা হবে এই যে এখানে যেরকম আছে ঠিক সেরকম ঠিক আছে অর্থাৎ এইখানে যেরকম আছে ঠিক সেরকম দ্যাট ইজ আমাদের রিলেশনটা হবে এই যে এটা সো দিস ইজ আওয়ার প্লেন 1 প্রাইম 0 1 প্রাইম গট ইট বোঝা যায় জি স্যার। জি স্যার বুঝতে পারছি